নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম মৌমিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগময় এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন, আবার কেউ কেউ হয়তো এর গভীরতায় মুগ্ধ হবেন। এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রেখেছি। গল্পটি শোনার আগে আমি আপনাদের প্রথমেই বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার কোনো নতুন গল্প এলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ সেই নাম্বারটি শোনার পর আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম বৃদ্ধ ভাড়াটে ভদ্রলোকের নাতির বন্ধু। যৌবতী গৃহকর্ত্রীর প্রতি বৃদ্ধ ভাড়াটের নাতির বন্ধুর অস্বাভাবিক মনোযোগ, অসম বয়সের আকর্ষণে গড়ে ওঠা এক নিষিদ্ধ কাহিনী। আমার নাম অনন্যা, বয়স প্রায় ৩৩, দেখতে মাঝারিকরণের, শ্যামলা বারণ, কিন্তু চোখের মণি দুটোই কেমন একটা ঘোর আছে, অনেকেই বলে। আমার স্বামী অরিন্দম একজন সরকারি চাকরিজীবী, ভালো মানুষ, কিন্তু কেমন যেন একঘেয়ে। আমাদের বিয়ে হয়েছে প্রায় ১০ বছর, দুটো ছেলে মেয়ে, বড়টা ৭ বছরের, ছোটটা ৫। আমাদের ছোট্ট সংসার, মোটামুটি সচ্ছল, কিন্তু এই সচ্ছলতার আড়ালে আমার নিজের জীবনে একটা বড় শূন্যতা ছিল। অরিন্দমের কাছে যেটুকু সময় পেতাম তা ছিল কেবল সংসারের হিসাব নিকাশ আর বাচ্চাদের পড়াশোনা নিয়েই। আমার মনের গভীরে যে এক অন্যরকম ইচ্ছেগুলো ডানা মেলতে চাইত, তা যেন অরিন্দমের কাছে পৌঁছাতেই পারত না। আমাদের বাড়িতে একদম প্রথম তলায় একজন বৃদ্ধ ভদ্রলোক ভাড়া থাকেন, নাম অবিনাশবাবু, প্রায় ৭০ তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন, ছেলে মেয়ে বাইরে থাকে, তাই একাই থাকেন। তার কোনো নাতি নাতনি নেই যিনি তার দেখাশোনা করবেন, একাই নিজের মতো করে থাকেন। তবে মাঝে মাঝে তার এক নাতি আসত, ছেলেটা নাম কি যেন, রিভু। ছেলেটার বয়স কতই বা হবে, সবে ২০ বেরিয়েছে, দেখতে বেশ ভালো, ফর্সা, লম্বাটে, চোখে চশমা, পড়তো কোথায় যেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম মৌমিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগময় এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন, আবার কেউ কেউ হয়তো এর গভীরতায় মুগ্ধ হবেন। এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রেখেছি। গল্পটি শোনার আগে আমি আপনাদের প্রথমেই বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার কোনো নতুন গল্প এলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ সেই নাম্বারটি শোনার পর আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম বৃদ্ধ ভাড়াটে ভদ্রলোকের নাতির বন্ধু। যৌবতী গৃহকর্ত্রীর প্রতি বৃদ্ধ ভাড়াটের নাতির বন্ধুর অস্বাভাবিক মনোযোগ, অসম বয়সের আকর্ষণে গড়ে ওঠা এক নিষিদ্ধ কাহিনী। আমার নাম অনন্যা, বয়স প্রায় ৩৩, দেখতে মাঝারিকরণের, শ্যামলা বারণ, কিন্তু চোখের মণি দুটোই কেমন একটা ঘোর আছে, অনেকেই বলে। আমার স্বামী অরিন্দম একজন সরকারি চাকরিজীবী, ভালো মানুষ, কিন্তু কেমন যেন একঘেয়ে। আমাদের বিয়ে হয়েছে প্রায় ১০ বছর, দুটো ছেলে মেয়ে, বড়টা ৭ বছরের, ছোটটা ৫। আমাদের ছোট্ট সংসার, মোটামুটি সচ্ছল, কিন্তু এই সচ্ছলতার আড়ালে আমার নিজের জীবনে একটা বড় শূন্যতা ছিল। অরিন্দমের কাছে যেটুকু সময় পেতাম তা ছিল কেবল সংসারের হিসাব নিকাশ আর বাচ্চাদের পড়াশোনা নিয়েই। আমার মনের গভীরে যে এক অন্যরকম ইচ্ছেগুলো ডানা মেলতে চাইত, তা যেন অরিন্দমের কাছে পৌঁছাতেই পারত না। আমাদের বাড়িতে একদম প্রথম তলায় একজন বৃদ্ধ ভদ্রলোক ভাড়া থাকেন, নাম অবিনাশবাবু, প্রায় ৭০ তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন, ছেলে মেয়ে বাইরে থাকে, তাই একাই থাকেন। তার কোনো নাতি নাতনি নেই যিনি তার দেখাশোনা করবেন, একাই নিজের মতো করে থাকেন। তবে মাঝে মাঝে তার এক নাতি আসত, ছেলেটা নাম কি যেন, রিভু। ছেলেটার বয়স কতই বা হবে, সবে ২০ বেরিয়েছে, দেখতে বেশ ভালো, ফর্সা, লম্বাটে, চোখে চশমা, পড়তো কোথায় যেন, ইউনিভার্সিটিতে। যখন আসত তখন অবিনাশবাবুর সঙ্গে কথা বলতো,
নয়তো বই পড়ত। আমি তাকে সেভাবে কখনো লক্ষ্য করিনি। সে আর 10টা সাধারণ ভাড়াটের নাতির মতোই ছিল। কিন্তু ভাগ্য যখন রাইটস ইটস ওন স্ক্রিপ্ট, তখন কে কি বলতে পারে। ঘটনাটা শুরু হলো গত বছর বর্ষার সময়। সেদিন কি যে বৃষ্টি হচ্ছিল, আকাশ যেন ভেঙে পড়েছে। অরিন্দম ছিল অফিসের কাজে বাইরে, আমি আর বাচ্চারা ঘরে। হঠাৎ কলিং বেলের শব্দ। এত বৃষ্টিতে কে আসবে? আমি দরজা খুলে দেখি রিভু দাঁড়িয়ে, জামাকাপড় বৃষ্টিতে ভিজে একাকার। মাসিমা, একটু জল খাবো? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ভেতরে এসো বাবা, ভিজছ কেন? রিভু ঘরে ঢুকল। ওর ভেজা শরীর থেকে জলের ধারা মেঝেতে পড়ছিল। আমি ওকে একটা তোয়ালে দিলাম, তারপর ওকে বসতে বললাম, দাঁড়াও, একটা শুকনো কাপড় দিচ্ছি। অরিন্দমের একটা পুরনো টি শার্ট আর প্যান্ট খুঁজে এনে দিলাম। রিভু ওগুলো পরে নিল। তারপর আমার দেওয়া গরম চায়ে চুমুক দিতে দিতে বলল, মাসিমা, ঠাম্মার কথা খুব মনে পড়ছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। অবিনাশবাবুর স্ত্রী মানে রিভুর ঠাম্মা আমার শাশুড়িকে রিভুর ঠাম্মা বলে ডাকত। কিন্তু সে তো অনেক বছর আগের কথা। ওর ঠাম্মা মারা গেছেন যেদিন আমি এই বাড়িতে আসি। রিভু তখন ছোট ছিল। ঠাম্মার হাতের চা বড্ড ভালো হতো, রিভু বলতে লাগল। আজকের এই বৃষ্টিতে ঠাম্মার কথা মনে পড়তেই এলাম। দাদুর কাছে তো তেমন গল্প বলা যায় না। আমি ওর কথা শুনছিলাম। ওর চোখের দিকে তাকিয়ে আমার কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। ওর চোখে সেই প্রথম দিনের এক ঝলক বয়সের তফাৎ থাকা সত্ত্বেও এক অমোঘ টান ছিল। তার চাহনিটা কেমন যেন এক গভীর শূন্যতা ভরা। তুমি বসো, আমি বললাম, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমি রান্নাঘরে গিয়ে কিছু তেলে ভাজা আর মুড়ি নিয়ে এলাম। রিভু আমার সঙ্গে বসে খেল। ওর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল। ও যা বলছিল তা কেবল নিজের কথা নয়, ওর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, ওর আকাঙ্ক্ষা, ওর স্বপ্নের কথা। আমার মনে হলো অরিন্দমের সঙ্গে এত বছর ধরে থেকেও আমি তার মনের গভীরের কথাগুলো কখনো জানতে পারিনি। অথচ এই অল্প বয়সের ছেলেটার সঙ্গে কথা বলতে আমার কি যে ভালো লাগছিল। ওর গলার স্বর, ওর কথা বলার ভঙ্গি সবকিছুই আমার মধ্যে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। সেই দিন থেকে রিভু প্রায়ই আসত। প্রথমে আসত অবিনাশবাবুর কাছে, তারপর আমার সঙ্গে কথা বলতো। কখনো আমাদের সঙ্গে বসে চা খেত, কখনো বা আমার হাতে বানানো আলুর চপ বা নারকেল নাড়ু খেয়ে বলতো, মাসিমা, তোমার হাতের জাদু আছে। ওর এই প্রশংসা আমার মনে এক অন্যরকম আলোড়ন তুলত। অরিন্দম কখনো এভাবে বলতো না, বরং আমাকে প্রায়ই বলতো, কিচেনে কি রান্না হচ্ছে তা নিয়ে বেশি ব্যস্ত থেকো না। একদিন বাচ্চারা বিকেলে খেলতে গিয়েছিল, অরিন্দমও অফিসের কাজে বাইরে। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ রিভু এসে দাঁড়ালো। ওর চোখে মুখে কেমন এক অন্যরকম অভিব্যক্তি। মাসিমা, একটু কথা ছিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। কি? রিভু আমার দিকে এগিয়ে এলো, আমার পাশে দাঁড়ালো। তারপর বলল, মাসিমা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, যা হয়তো বলা ঠিক নয়, কিন্তু। ওর কথার মাঝখানেই আমি ওকে থামিয়ে দিলাম। কি কথা রিভু, বলো। আমার মনে তখন এক অজানা ভয় আর উত্তেজনা। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মাসিমা, আমি আপনাকে। রিভু আবার বলল, ওর গলার স্বর কেমন যেন তাপছিল। আমি আপনাকে ভালোবাসি। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। ওর চোখে মুখে কোনো মিথ্যা ছিল না, এক গভীর অবুঝ ভালোবাসা। আমারও মনে হচ্ছিল আমি ওর প্রতি এক অমোঘ টান অনুভব করছি। এই টানটা কি কেবল বয়সের তফাৎ, নাকি আরো কিছু? এই অসম বয়সের আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেম? তুমি কি বলছো রিভু? আমি কেবল এটুকুই বলতে পারলাম। আমার গলা শুকিয়ে কাঠ। রিভু আমার আরো কাছে চলে এলো, ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে আমার সংসার, আমার স্বামী, আমার ছেলেমেয়েরা, অন্যদিকে এই নতুন তীব্র অথচ নিষিদ্ধ অনুভূতি। মাসিমা, আপনি জানেন আমার জীবনে আপনি এসে কি পরিবর্তন এনেছেন? রিভু ফিসফিস করে বলল, আপনার হাসি মুখ, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সবকিছু আমাকে টানে। ওর হাতের স্পর্শ আমার গালে লাগলো। সেই স্পর্শে যেন এক বিদ্যুৎ খেলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই সম্পর্ক কি টিকবে? এর শেষ কোথায়? অরিন্দম যদি জানতে পারে? কিন্তু এই মুহূর্তের তীব্র অনুভূতিকে আমি অস্বীকার করতে পারছিলাম না। আমি জানি এটা ঠিক নয়, রিভু আবার বলল, কিন্তু আমার মন মানছে না। আমি আপনাকে ছাড়তে পারছি না। আমারও একই অবস্থা। রিভুর সান্নিধ্যে আমি যে আনন্দ, যে উষ্ণতা অনুভব করছিলাম, তা অরিন্দমের কাছ থেকে আমি কখনো পাইনি। এই নিষিদ্ধ প্রেম যেন আমার নিভে যাওয়া যৌবনকে আবার প্রজ্বলিত করে তুলছিল।
কিন্তু আমি বলতে যাচ্ছিলাম, এমন সময় দরজায় কলিং বেলের শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কে হতে পারে এই অসময়ে? আমার মনে হলো কে যেন আমার বুকের ভেতরটা চেপে ধরল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। রিভুও কেমন যেন ঘাবড়ে গেল। মাসিমা, কে? রিভু ফিসফিস করে বলল। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। রিভুর হাতটা সরিয়ে দিলাম। তারপর দরজা খুলতে গেলাম। আমার হাত পা কাঁপছিল। দরজা খুলে দেখি অরিন্দম দাঁড়িয়ে। ওর চোখে মুখে বৃষ্টির ছাপ। কি গো, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কেউ শুনছ না? অরিন্দম ঘরে ঢুকলো। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে তখন রিভুর কথা, রিভুর স্পর্শ। অরিন্দম কি কিছু বুঝতে পারবে? আমি কি করে সামলাবো এই পরিস্থিতি? রিভু তখন আমার পাশে দাঁড়িয়ে, ওর চোখে মুখেও একটা চাপা উত্তেজনা। অরিন্দম ঘরে ঢুকে রিভুকে দেখতে পেল। আরে রিভু, তুমি? কি খবর? রিভু কোনো মতে হেসে বলল, নমস্কার কাকা, একটু দাদুর কাছে এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গেও দেখা করে যাই। অরিন্দম কিছু বুঝতে পারল কে জানে। আমি শুধু ঈশ্বরকে প্রার্থনা করতে লাগলাম যেন কোনো মতে এই মুহূর্ত